মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, পর্ব ৫। আপনার বিয়ের গল্প বলুন। আমার বিয়ের কোনো গল্প নেই। বৌঠানরা যখন বড় বেশি পিড়াপিড়ি শুরু করলেন, আমি বললুম, তোমরা যা হয় করো, আমার কোনো মতামত নেই। তারাই যশোরে গিয়েছিলেন, আমি যাইনি। আমি বলেছিলুম, আমি কোথাও যাব না, এখানেই বিয়ে হবে। বিয়ে জোড়াসাঁকোতে হয়েছিল। সে কি, আপনি বিয়ে করতেও যশোর যাননি? কেন যাব? আমার একটা মান নেই? ভীষণ অহংকার। তা হোক, তারা তোমাদের মতো আধুনিক তো ছিলেন না, এসেছিলেন তো। জানো, একবার আমার একটা বিদেশি অর্থাৎ অন্য প্রভিন্সের মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল। সে এক পয়সাওয়ালা লোকের মেয়ে, জমিদার আর কি, বড় গোছের। ৭ লক্ষ টাকার উত্তরাধিকারিণী সে। তা আমরা কয়েকজন গেলুম মেয়ে দেখতে। দুটি অল্প বয়সী মেয়ে এসে বসলেন। একটি নেহাত সাদাসিধে, জড়ভরতের মতো এক কোণে বসে রইল। আর একটি যেমন সুন্দরী তেমনি চটপটে, চমৎকার তার স্মার্টনেস, একটু জড়তা নেই, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ, পিয়ানো বাজালে ভালো। তারপর মিউজিক সম্বন্ধে আলোচনা শুরু হলো। আমি ভাবলুম, এর আর কথা কি, এখন পেলে হয়। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকলেন। বয়স হয়েছে, কিন্তু শৌখিন লোক। ঢুকেই পরিচয় করিয়ে দিলেন মেয়েদের সঙ্গে। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ, এবং জড়ভরতটিকে দেখিয়ে, হিয়ার ইজ মাই ডটার। আমরা করব কি, পরস্পর মুখ চাওয়াচাই করে চুপ করেই রইল। আরে তাই যদি হবে, তবে ভদ্রলোকদের ডেকে এনে নাকাল করা কেন? যাক, এখনো মাঝে মাঝে অনুশোচনা হয়। যা হোক, হলে এমনই কি মন্দ হতো? মেয়ে যেমনই হোক না কেন, ৭ লক্ষ টাকা থাকলে বিশ্বভারতীর জন্য তো এ হাঙ্গামা করতে হতো না। তবে শুনেছি সে মেয়ে নাকি বিয়ের বছর ২ পরেই বিধবা হয়। তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে আবার প্রাণ রাখা শক্ত। একদিন বিকেলবেলা দুটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলে বেড়াতে এসেছিল। আমি বললুম, ওরা আপনার কাছে কিছু শুনতে চায়। সবাই মাটিতে বসলুম ওকে ঘিরে। উনি ক্রেসেন্ট মুন থেকে পড়তে শুরু করলেন। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যদি মা আকাশ হতে, আমি চাপার গাছ। এগুলোর ইংরেজি তর্জমা পড়লেন। সে সুন্দর মধুর উচ্চারণ শুনে সকলেই মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে রইল। বোধহয় ওদের মুখের ভাব দেখে এবং সেই সন্ধ্যায় আলোতে নির্জন বনের মধ্যে ওর নিজের কণ্ঠধ্বনি নিশ্চয় নিজের কাছেও ভালো লেগেছিল। উনি পড়েই চললেন। প্রায় সমস্ত গীতাঞ্জলিটা পড়া হলো। কৃপণ কবিতাটার তর্জমা মনে পড়ে। লিস্ট লিটল গ্রেইন। শেষ হলো সেই কবিতাটায়, ইন ওয়ান স্যালিউটেশন টু দি। যেখানে উনি বসেছিলেন তার পেছনেই একটা তাকের উপর উজ্জ্বল আলো রেখে গিয়েছিল। রেশমের মতো সাদা চুলের উপর সাদা আলো পড়েছে। সেই সৌন্দর্য যে কি অপরূপ, মানুষের ভাষা তা প্রকাশ করতে পারে না। চোখ তা দেখে তৃপ্ত হয় না। বাইরে তখন অরণ্য ছায়ায় অন্ধকার গভীর হয়ে এসেছে। ঘরের মধ্যে চারিদিক ম্লান, শুধু আমাদের চোখের সামনে উজ্জ্বল আলোকে প্রকাশিত মহাপুরুষের জ্যোতির্ময় মুখচ্ছবি, আর কানে আসে সুমধুর কণ্ঠস্বর। পড়া শেষ হয়ে গেলে আমরা অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল, আর হৃদয়ের মধ্যে নীরবে ধ্বনিত হতে লাগলো, In one salutation to thee, in one salutation to thee.
একটি নমস্কারে, প্রভু একটি নমস্কারে। সেদিনের অনুভূতি আজ কিছুতেই তেমন করে মনে আনতে পারিনি। এত অক্ষম আর এত অকৃতজ্ঞ আমাদের মন, যা ভোলার নয়, যা মনে থাকলে জীবন সার্থক হয়ে যায়, তাও আমরা এমন অনায়াসে, এমন অবহেলায় ভুলে যেতে পারি। অনেকক্ষণ পরে ওরা সকলে চলে গেলে সেদিন বলেছিলেন প্রথম যখন গীতাঞ্জলি লেখেন তখনকার কথা। শান্তিনিকেতনে এখন যেটা গেস্ট হাউস, তার দোতলায় থাকতেন। সেইখানে বারান্দায় কত সন্ধ্যা, কত প্রত্যুষ কেটেছে এই গানগুলি নিয়ে। প্রথম যখন ইংরেজি তর্জমা করি, একটু মাত্র বিশ্বাস ছিল না যে সে ইংরেজি পাঠ্য হবে। অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে এন্ড্রুজ অনুবাদ করে দিয়েছেন। বেচারা এন্ড্রুজ সে কথা শুনে ভারী লজ্জা পেতেন। রথেনস্টাইনের বাড়িতে ইয়েটস যেদিন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভার আয়োজন করলে গীতাঞ্জলি শোনবার জন্য, সে যে কি সংকোচ বোধ করেছিল বলতে পারিনি। বারবার বলেছি কাজটা ভালো হবে না। ইয়েটস শুনলে না কিছুতে, অদম্য সে। করলো আয়োজন, বড় বড় লোকেরা সব এলেন, হলো গীতাঞ্জলি পড়া। কারো মুখে একটি কথা নেই। চুপ করে শুনে চুপচাপ সব বিদায় নিয়ে চলে গেল। না কোনো সমালোচনা, না প্রশংসা, না উৎসাহসূচক একটিও কথা। লজ্জায় সংকোচে আমার তো মনে হতে লাগলো ধরনী দ্বিধা হও। কেন ইয়েটসের পাল্লায় পড়ে করতে গেলুম এ কাজ? আমার আবার ইংরাজি লেখা, কোনোদিন শিখেছি যে লিখব? এইসব মনে হয়, আর অনুতাপ অনুশোচনায় মাথা তুলতে পারিনি। তারপর দিন থেকে আসতে লাগলো চিঠি, উচ্ছ্বসিত চিঠি, চিঠির স্রোত। প্রত্যেকের কাছ থেকে চিঠি এলো একেবারে অপ্রত্যাশিত রকমের। তখন বুঝলুম সেদিন এরা কতটা মুভড হয়েছিল যে কিছু প্রকাশ করতে পারেনি। ইংরেজরা সাধারণতই একটু চাপা, তাদের পক্ষে তখনই কিছু বলা সম্ভব ছিল না। যখন চিঠিগুলো আসতে লাগলো, কি আশ্চর্য যে হয়েছিল এ তো আমি প্রত্যাশাও করিনি, কল্পনাও করিনি। বন্ধু ইয়েটস খুব খুশি হয়েছিল।